এবারে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্ম শতবার্ষিকী স্মারক বক্তৃতামালায় আন্তরিকভাবে আহ্বান ও আমন্ত্রণ জানিয়ে তার বক্তব্য রাখবে অমৃতা বিশ্বাস। নমস্কার। গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি শুরু করছি। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুর বাক্যং মোক্ষমূলং গুরুঃ কৃপা। সকলকে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্ম শতবার্ষিকী স্মারক বক্তৃতামালায় আন্তরিকভাবে আহ্বান ও আমন্ত্রণ। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহুমুখী অবদানের কথা তার জন্ম শতবর্ষে বহুভাবে আলোচিত হয়েছে। তিনি ছিলেন মহান দার্শনিক, ধর্মগুরু, অর্থনীতিবিদ, ভাষাতত্ত্ববিদ, বৈয়াকরণিক, সুরকার, গীতিকার, নৃত্যগুরু, নৃতত্ত্ববিদ, বিজ্ঞানী, এই রকম বহু গুণে গুণান্বিত। গুণমুগ্ধ প্রিয় ভক্তদের কাছে তার একটি স্বতন্ত্র ব্যতিক্রমী রূপ রয়েছে। তার প্রিয় ভক্তদের জন্ম শতবার্ষিকী বক্তৃতামালায় সেই ব্যতিক্রমী রূপটি নানাভাবে প্রকাশিত ও আলোকিত হয়েছে। তিনি পরম গুরু হিসাবে ভক্ত শিষ্য সাধকদের মধ্যে নানাভাবে ধরা দিয়েছেন। গুরু সান্নিধ্যের সেই গভীর সম্পর্কের কথা ভক্ত সমাজের কাছে এক মহান সম্পদ। বিংশ শতাব্দীর অতি ক্ষুদ্র অংশই এই মহান সম্পদের অধিকারী। এরা ছিলেন তার সান্নিধ্য ধন্য একনিষ্ঠ ভক্ত। একমাত্র এই একনিষ্ঠ ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়েই তিনি মহাসম্ভূতির মহান দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন। পরম গুরুরূপে তিনি এই ভক্তদেরকে ধরা দিয়েছেন নানাভাবে, যেমন পার্সোনাল কন্ট্যাক্ট, ধর্ম সমীক্ষা, গার্ডেনিং, রিপোর্টিং, ডেমনস্ট্রেশন, ফিল্ড ওয়ার্ক, জেনারেল দর্শন, ধর্ম মহাচক্র প্রভৃতির মাধ্যমে। তার ব্যক্তিগত পরিচর্যা ও নিরাপত্তায় নিযুক্ত সাধারণ ভক্তকর্মীরাও তার বিশেষ কৃপার অধিকারী হয়েছিলেন। তিনি ছিলেন চিররহস্যময় অনন্ত সত্তা। তাকে যখন তার জীবনী লেখার কথা বলা হয়েছিল, তিনি নিজেই বলেছিলেন রহস্য করে যে আই ওয়াজ মিস্ট্রি, আই অ্যাম মিস্ট্রি, আই উইল বি মিস্ট্রি। অর্থাৎ তিনি সকলের কাছে রহস্যময় ছিলেন, থাকবেন এবং আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার সংস্পর্শে আসা, সান্নিধ্য পাওয়া ও অহৈতুকী কৃপা লাভ করা বহু কোটি কোটি জন্মের সুকৃতি ছাড়া অসম্ভব ছিল। যারা তার বিশেষ কৃপার পাত্র ছিলেন তারাই কেবলমাত্র তাকে দেখা, ছোঁয়া, পাওয়া, অনুভব ও উপলব্ধি করার সুযোগ পেয়েছিলেন। বিংশ শতাব্দীর ধূলার ধরণীতে তার আলোক উজ্জ্বল আবির্ভাবে, বর্ণময় আলোকিত উজ্জ্বল উপস্থিতিতে ও কর্মমুখর জীবনের বিশ্বকর্মযজ্ঞে। একমাত্র ভক্তরাই তার সম্পর্কে, তার মহান সত্তা সম্পর্কে, বিরাট সত্তা সম্পর্কে বলতে পারেন এবং তাদের অনুভূতি থেকেই বর্তমানে যারা আমরা তাকে চাক্ষুষ দেখিনি তারা তার সম্পর্কে তাকে জানতে পারি, তার সম্পর্কে অনুভূতি লাভ করতে পারি। তার পবিত্রতম জন্ম শতবার্ষিকীতে তার অশেষ কৃপাধন্য মুষ্টিমেয় ভক্ত সাধকবৃন্দের মধুরতম স্মৃতিকথা, বিচিত্র অভিজ্ঞতা, অপূর্ব অনুভবের কথা, হৃদয়মথিত উপলব্ধির কথা চয়ন করে সংরক্ষণ, বিতরণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির শুভ জন্ম শতবার্ষিকী গ্রহণ করা হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। অদ্যাবধি মাত্র শতাধিক ভক্ত সাধকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক
এই স্মারক বক্তৃতামালার ঐতিহাসিক গুরুত্ব ও মূল্য অনেকেই উপলব্ধি করতে পারছেন না। ভারতীয়দের সর্বাপেক্ষা বড় দুর্বলতার জায়গা হলো আমরা ইতিহাস সচেতন নই। পাশ্চাত্যের ইতিহাসবিদেরা ভারতে না এলে হয়তো আমরা সিন্ধু সভ্যতার কথাও জানতে পারতাম না। শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহু ইতিহাস হারিয়ে যাচ্ছে, সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। বিষয়টির প্রতি কেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি তা নিচে অবগত করানো হলো। এই স্মারক বক্তৃতামালাগুলির মাধ্যমে ভক্তবৎসল বাবার নব নব রূপের পরিচয়, ভূমিকা ও প্রত্যেক শিষ্যের সাথে তার গভীর সম্পর্কের কথা জানা যায়। সৎ গুরু হিসাবে তার অনালোকিত স্বরূপ যে অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, আনন্দদায়ক, কল্যাণকর ও বিস্ময়কর ছিল তা অনুধাবন করা যায়। ভক্তবৃন্দের জীবনে এর প্রভাব সুদূর প্রসারী। ভক্ত সাধকদের মনোমুক্ত ছড়ানো মধুরতম এই স্মৃতিকথা আধ্যাত্মিক পথে এগিয়ে যাবার ক্ষেত্রে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, উৎসাহব্যঞ্জক ও উদ্দীপনাজনক। বাবার সান্নিধ্য প্রাপ্ত ভক্ত সাধক দাদা ও দিদিদের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে। যারা এখনও আমাদের মধ্যে আছেন তাদের ব্যক্তিগত অনুভূতি, উপলব্ধি, অনুভব, অভিজ্ঞতাগুলির ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব ও মূল্য অপরিসীম। এগুলো চিরতরে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়ার কোনো সুযোগই থাকবে না। কাজেই স্মারক বক্তৃতামালার সংরক্ষণের কাজ যথাশীঘ্র সুসম্পন্ন করা সমীচীন। তিনি যে সর্বজ্ঞ, লোকচক্ষুর আড়ালে বাবা তার বহু ভক্তের সাথে সম্পর্ক স্থাপন করে তা আমাদের দৃষ্টিগোচর এনেছেন। প্রত্যেক ভক্তের ব্যক্তিগত ও পারিবারিক সংকটের সমাধান করে দিয়েছেন, এখনও করে যাচ্ছেন এবং করে যাবেনও। আমরা সবাইকে আহ্বান ও আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে এগিয়ে এসে স্মারক বক্তৃতামালায় অংশগ্রহণ করে সম্পূর্ণ রূপে অজানা অচেনা আনন্দমূর্তিজিকে সারা বিশ্বের মানুষের মাঝে আলোকিত করুন। গুরুরূপে তিনি সবাইকে ধরা দেননি। যে সৌভাগ্যশালী ভক্তবৃন্দকে তিনি ধরা দিয়েছেন, তাদের মনোমন্দিরে যে বহু দুষ্প্রাপ্য লুকানো মণিমুক্ত সদৃশ্য স্মৃতিকথা সঞ্চিত রয়েছে, তা থেকে ভাবী প্রজন্মকে বঞ্চিত করা যাবে না। বাবাকে নিয়ে গবেষণা ও পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য এই দুষ্প্রাপ্য সাক্ষাৎকার সমূহ যথাশীঘ্র সুসম্পন্ন করে রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, আহ্বান ও আমন্ত্রণ, পবিত্রতম এই মহান ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব ও কর্তব্য পালনে আমাদেরকে সহযোগিতা করুন। নমস্কারান্তে নব্য মানবতাবাদী অভিনন্দন সহ শ্রদ্ধাবানত শ্রী কেশবচন্দ্র সিনহা। নমস্কার, ধন্যবাদ অমিতাকে। সবাইকে নমস্কার। Now, it was planned actually. Mr. Tapas Kumar Sinha will be presenting his speech on the topic Cordial Invitation for Holy Birth Centenary Memorial Lectures of Sri Sri Anandamurtiji, a special drive. But unfortunately, he could not be present today. So on behalf of Mr. Tapas Kumar Sinha, Ms. Anusua Roy Bosunia will be delivering his speech. Please. Namaskar all of you. The Holy Birth Centenary celebration of Lord Sri Sri Anandamurtiji has been observed by the learned society throughout the globe. His multidimensional contributions have been highlighted and appreciated everywhere through retreats, seminars and conferences in national and international level. Many research projects, experiments and evolutions are going on throughout the globe in different cultural centers, universities and research institutes. He is being focused as great philosopher Sadhguru
propounder of proud economy, grammarian, scientist, literary figure, geologist and historian, melodist and music composer Prabhat Sangit, propounder of Kaushiki dance, philologist and so on. But very amazing that he has a completely unique, separate and exceptional identity to his very close and dearest devotees. This unknown and unique identity of Sadguru Sri Sri Anandamurti Ji has been unearthed and enlightened in the series of his Holy Birth Centenary Memorial Lectures recorded during the Holy Birth Centenary Celebration Festival of Baba. These memorial lectures are offered on the holy feet of Baba by his most devoted disciples. He appeared himself before his dearest and nearest of these very spiritual aspirants in unexpected, heart-touching and colorful ways. These strange, heart-touching and attractive memorial lectures are most important and valuable treasure house of inspiration. For the society of most elevated spiritual aspirants, a very small group of spiritual aspirants in the last 20th century have been selected, favored and graced by the Lord to get them closer to him. Baba has performed his historical performance as Mahashambhuti with this selected group of devotees throughout the world. He has opened himself before this selected small group of devotees through his personal contact, Dharma Samiksha demonstration, gardening program, reporting, fieldwork, general darshan, Dharma Mahachakra, etc. His personal security personnel are also very fortunate and graceful enough for having the great opportunity of such privileges. Once Baba said that he was mysterious. He is mysterious and he will remain mysterious. Without good deeds of crore of past lives, nobody has availed his grace, touch, intimacy and special bliss. Therefore, only those graceful and fortunate devotees who were his most favorite disciples availed the golden opportunity to meet him, to feel and realize him with the experience of his mysterious behavior during his physical presence on this planet. We are preserving and uploading this valuable personal feelings and experience of every fortunate devotees in our YouTube channel Anandamargo Shantiniketan for sharing with others globally. Our goal is to make a grand collection of these rare memories for coming generation. These great memories of exceptional experiences, feelings, realization, pleasing incidents of handful devotees must be reached to the next coming generation for their spiritual inspiration. This preserved rare information also will be treated and accepted as the treasure house of rare sources of information for evaluation of Baba's historical works, multidimensional contribution and academic research works on Baba. So it is our great responsibility to preserve these historical most valuable memories of the spiritual aspirants of Baba as early as possible. We have given the topmost preference and priority in the completing the video recording to Holy Birth Centenary Memorial Lectures of Baba by the luckiest devotees who are still alive. With this very noble object, we cordially welcome and invite our respected devotees who are graced by our beloved Baba through personal contact, Dharma Samiksha, reporting, gardening and field work to come forward for cooperation and active participation for this novel historical project to complete smoothly in no time. We have recorded these memorial lectures earlier at different places of West Bengal and Tripura. Now we are going to start a special drive for this recording at anywhere of India. They were requested to communicate with us who wish to offer their memorial lectures of Baba as early as possible so that we may go their places for recording. Otherwise, they may come at Shantiniketan, West Bengal for this recording. We are always to welcome them at Shantiniketan for this great cause. Even we may consider a financial support for the needy devotees for their transport expenses by train in the shortest route. Thanking you with new humanistic love, yours brotherly Sri Keshav Chandra Sinha, Secretary, PRGCRC Shantiniketan, Birbhum, West Bengal, Shantiniketan. Namaskar. Okay, thank you, Anusha. Now we will move to our last one for this session.
before the lunch break. Mr. Krishna Chandra Borman will speak on the topic গীতি আলেখ্য বাংলা সঙ্গীত জগতে ত্রিবেণী সঙ্গমের বার্তা। পরমানন্দ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে আমার ভক্তিবিন প্রণাম নিবেদন করছি। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। গীতি আলেখ্য বাংলা সঙ্গীত জগতে ত্রিবেণী সঙ্গমের বার্তা। বাংলা সঙ্গীত জগতে বীরভূম ও বর্ধমান জেলার অবদান অপরিসীম। কালজয়ী সঙ্গীত স্রষ্টা, সুরকার ও গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও প্রভাতরঞ্জন সরকার পশ্চিমবঙ্গের এই জেলাদ্বয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছেন জন্মসূত্রে ও কর্মসূত্রে। রবীন্দ্রনাথের কর্মভূমি ও সঙ্গীত সাধনার ক্ষেত্র বীরভূমের শান্তিনিকেতন। কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি ও কর্মভূমি বর্ধমানের চুরুলিয়া একেবারেই পাশাপাশি, কাছাকাছি। সর্বজন শ্রদ্ধেয় সুরস্রষ্টা ও গীতিকার শ্রী প্রভাতরঞ্জন সরকারের পৈতৃক ভিটাও বর্ধমানের ব্রাহ্মণপাড়া গ্রাম। এই সুরকার ও গীতিকার ত্রয় বাংলা সঙ্গীত জগতের কালজয়ী সুউচ্চ গগনচুম্বী শৃঙ্গ। শুধু বাংলা সঙ্গীত নয়, সমগ্র বিশ্ব সঙ্গীত জগতে এই ত্রয়ী জ্যোতিষ্মান জ্যোতিষ্ক স্বরূপ। এদের সঙ্গীতের উজ্জ্বল জ্যোতিতে সমগ্র মানব সভ্যতার সঙ্গীত জগৎ আলোকিত, উদ্ভাসিত ও আনন্দ মুখরিত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে সঙ্গীত চর্চার ও সঙ্গীত সাধনার আলোকবর্তিকা প্রজ্বলিত করে গেছেন। বীরভূমের এই শান্তিনিকেতন থেকেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে বাংলা সঙ্গীত জগৎকে মহিমান্বিত করেছে তার কালজয়ী সঙ্গীত গীতাঞ্জলি। বস্তুত তিনি তার এই মহান সঙ্গীতের মাধ্যমে বিশ্ববাসীকে শুনিয়েছেন সুখ, শান্তি, মুক্তি ও চিরসুন্দরের বাণী ও বার্তা। তিনি বাংলা সঙ্গীত জগতের যে আলোকবর্তিকা আমাদের হাতে অর্পণ করে গেছেন, তাকে চির অম্লান করে রাখা ও সমগ্র বিশ্বে প্রচারিত ও প্রসারিত করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তিনি শান্তিনিকেতনকে সমগ্র মানব সভ্যতার কল্যাণের জন্য একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্ররূপে গড়ে তুলেছিলেন। বস্তুত যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে গীতাঞ্জলির সুললিত মহান সঙ্গীতে পৃথিবীবাসী খুঁজে পেয়েছিলেন মানুষের চির আকাঙ্ক্ষিত বিশ্ব শান্তির বাণী ও বার্তা। সুরকার ও গীতিকার রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন হতাশাগ্রস্ত পৃথিবীতে শান্তির অগ্রদূত রূপে। সমগ্র বিশ্ব সঙ্গীত জগতে বাংলা সঙ্গীত জগতের বিজয় কেতনের ভিত্তি তিনি প্রথিত করে গেছেন সুদৃঢ়ভাবে। সেই ভিত্তির উপর নব নব পল্লবে পল্লবিত হয়ে গড়ে উঠেছে আরও গগনচুম্বী দুটি বিশাল সঙ্গীত সাম্রাজ্য, নজরুল গীতি ও প্রভাত সঙ্গীত। সুরস্রষ্টা ও গীতিকার হিসাবে রবীন্দ্রনাথ, নজরুল ও প্রভাতরঞ্জন তিনজনই ছিলেন সর্বপ্রকার সংকীর্ণতা, নীচতা, হীনতা থেকে মুক্ত পুরুষ। এই মহান সুরস্রষ্টা গীতিকারদের রচিত সঙ্গীতের প্রতিটি ছত্রে ছত্রে অনুরণিত হয়ে চলেছে এক মহান বিশ্ব মানব সমাজ রচনার উপকরণ, অনুপ্রেরণা ও নির্দেশনা। বাংলা সঙ্গীত জগৎ সামগ্রিকভাবে এই মহান ত্রয়ীর অবদানে বিশ্ব মানব সভ্যতার জন্য দিগন্ত উন্মোচনকারী দিশারিতে রূপান্তরিত হয়েছে। সাম্য, শান্তি ও মৈত্রী বার্তার মাধ্যমে পৃথিবীর মানুষকে খণ্ড ভাবনা থেকে অখণ্ড ভাবনায় উত্তরণের আহ্বান নিয়ে এই মহান সঙ্গীতের আত্মপ্রকাশ। এই মহান বাংলা সঙ্গীত জগতের সুরমূর্ছনায় ও সুরঝঙ্কারে পৃথিবীবাসীর উদ্দেশ্যে সতত ঝঙ্কৃত হয়ে চলেছে ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা।
বিংশ শতাব্দীর বিশ্ব সঙ্গীত জগতে বাংলা সঙ্গীত জগতের সুউচ্চ মহান ভাব সম্বোধ ও আহ্বানের মধ্যে নিহিত রয়েছে আগামী মহান মানব সভ্যতার স্বর্ণোজ্জ্বল সোনালী ভবিষ্যৎ। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের সাজানো বাগান, যেখানে নানা রং বেরঙের পুষ্পের সৌরভ, সুগন্ধ ও সৌন্দর্য চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। এই পুষ্প সম্ভার থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নয়নাভিরাম ফুলের মালা অতি সহজেই গাঁথা যায়। এখানে সৃজনশীল বিদ্বান মানুষের অভাব নেই। বিশেষ করে সঙ্গীত জগতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা পণ্ডিত, বিশেষজ্ঞ, কবি, সাহিত্যিক, গবেষক ও বিদ্বান ব্যক্তিত্বের উপস্থিতি ও সহযোগিতা যে কোনো সময়ে যে কোনো বিষয়ে আলোচনা, চর্চা ও গবেষণার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও উৎসাহজনক। শান্তিনিকেতনের এই উজ্জ্বল সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রতি আকৃষ্ট হয়ে সকলের পরম শ্রদ্ধা ভাজন প্রয়াত রমারঞ্জন মুখোপাধ্যায় উদ্যোগ গ্রহণ করে 2002 সালে শান্তিনিকেতনের সারস্বত সমাজের উপস্থিতিতে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহুমুখী অবদান সম্পর্কে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত করেছিলেন। এই সিম্পোজিয়ামের পরবর্তীকালে প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে মৌলিক গবেষণায় অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায় মনোনিবেশ করেছিলেন। বিশ্বভারতী, অসম ও পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশিষ্ট অধ্যাপককে এই মহতী গবেষণায় তিনি নিযুক্ত করেছিলেন। অত্যন্ত আনন্দের কথা, সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতীর ভূতপূর্ব অধ্যাপক উপাচার্য অম্লান দত্ত মহাশয় উক্ত গবেষণায় প্রভাত সঙ্গীতের মূল্যায়নে তার ঐতিহাসিক মূল্যবান বক্তব্য প্রকাশ করেছেন, যা আমাদের কাছে প্রভাত সঙ্গীত চর্চায় পাথেয় হয়ে থাকবে। এছাড়া রমারঞ্জন মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে দার্শনিক প্রভাত রঞ্জন সরকারের বহুমুখী অবদান সম্পর্কে আলোচনা ও চর্চায় অংশগ্রহণ করতে শুরু করেছিলেন প্রয়াত শ্রদ্ধেয় অধ্যাপক ভবতোষ দত্ত, অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ গুণীজনেরা। অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায় প্রভাত সঙ্গীত চর্চায় শান্তিনিকেতনে সারস্বত সমাজে যে উদ্দীপনা সৃষ্টি করেছিলেন তা সাময়িকভাবে ব্যাহত হয় তার আকস্মিক প্রয়াণে, যা আমাদেরকে আশাহত করেছিল। তবে তিনি আমাদের মধ্যে একটি দৃঢ় প্রত্যয় প্রথিত করে গেছেন, এজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তার সাথে গভীর যোগাযোগ ছিল বিশ্ববন্দিত শিল্পগুরু অনন্ত মালাকার মহাশয়ের, যার উদ্যোগে শান্তিনিকেতনে গড়ে উঠেছে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র। এর সাথে যুক্ত হয়েছেন বহু সংস্কৃতি মনস্ক সুধী মণ্ডলী, যাদের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় প্রভাত সঙ্গীতের হাত ধরে বাংলা সঙ্গীত জগৎ বিশ্ব সঙ্গীত জগতের আঙিনায় নিজস্ব উজ্জ্বল ভাবমূর্তি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন দৃঢ়ভাবে বিশ্বাস করে সমগ্র মানব সমাজ সভ্যতা সংস্কৃতির বিকাশের চরমতম শীর্ষে সঙ্গীত সাধনার অবস্থান। সমগ্র মানব জাতি তথা মানব সভ্যতার বিকাশ উত্তরণের জন্য মানুষকে স্থূল থেকে সূক্ষ্মের দিকে পরিচালিত করার জন্যই ৭,৫০০ বছর আগে মানব সভ্যতার আদি জনক পৃথিবীর প্রথম মহাসম্মতি নটরাজ সদাশিব নৃত্যবাদ্য সঙ্গীতের প্রবর্তন করেছিলেন গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে কুমায়ুন ও গাড়োয়াল পর্বতমালায়। সেই সঙ্গীত সাধনার চরম উৎকর্ষ সাধন করে গেছেন পৃথিবীর দ্বিতীয় মহাসম্মতি শ্রীকৃষ্ণ গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে। এই পবিত্রতম সঙ্গীত সাধনার চরমতম বিকাশ ও
ও উৎকর্ষ সাধন সম্পন্ন করেছেন। বিংশ শতাব্দীতে গাঙ্গেয় সভ্যতার বদ্বীপীয় স্তরে পৃথিবীর তৃতীয় মহাসম্ভূতি পরমারাধ্য গুরুদেব, সঙ্গীত গুরু ও নৃত্য গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রভাত সঙ্গীতের মাধ্যমে প্রভাত সঙ্গীতকে আধারিত করে তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দমূর্তি নন্দন বিজ্ঞানের এক নবদিগন্তের উন্মোচন করেছেন। সর্বজন হিতায় ও সর্বজন সুখায় চ, যে নন্দন বিজ্ঞান চর্চা মানুষকে পৌঁছে দেবে মোহন বিজ্ঞানের চরমতম আনন্দ ঘন পরম সত্তার স্বর্গীয় অনুভূতিতে। লক্ষণীয় পরমপুরুষ তারক ব্রহ্ম স্বয়ং পৃথিবীতে দফায় দফায় অবতীর্ণ হয়ে গাঙ্গেয় সভ্যতাকে কেন্দ্র করে সমগ্র মানব জাতি ও মানব সভ্যতাকে চরম উৎকর্ষের পথে গড়ে তুলেছেন, পরিচালিত করেছেন সমাজচক্রের শূদ্র যুগে, ক্ষত্রিয় যুগে ও বৈশ্য যুগে। তিনি ভারতীয় তথা বিশ্ব সঙ্গীত জগতের সুরমূর্ছনা উঁচু তারে বেঁধে দিয়ে নন্দন বিজ্ঞানকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। মানব মনীষার উৎকর্ষ সাধনে সঙ্গীত সাধনা অপরিহার্য। সমাজচক্রে বিবর্তন, বিকাশ ও আবর্তন, মানুষের সর্বাঙ্গীন উন্নতি সাধনে পরম পুরুষ স্বয়ং সঙ্গীত সাধনার সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। এই সঙ্গীত সাধনার পুরোধার ভূমিকা পালন করেছেন সমাজচক্রের শূদ্র যুগে মহাসম্ভূতি সদাশিব, ক্ষত্রিয় যুগে মহাসম্ভূতি শ্রীকৃষ্ণ, বৈশ্য যুগে মহাসম্ভূতি শ্রী আনন্দমূর্তিজি, যা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার একটি উজ্জ্বলতম অন্যতম ব্যতিক্রমী বৈশিষ্ট্য। অত্যন্ত আনন্দের ও গর্বের কথা, ভারতীয় সঙ্গীত সাধনার বিকাশ উৎকর্ষ সাধনের ক্ষেত্রে শান্তিনিকেতন সুরস্রষ্টা ও গীতিকার রবীন্দ্রনাথের সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনায় একটি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দ্বিতীয় সহস্রাব্দের শ্রেষ্ঠ বিংশ শতাব্দী বহু ঘটনা, বহু ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী। এই শতাব্দীতে সঙ্গীত সাধনার ক্ষেত্রে ভারতীয় সঙ্গীতের সামগ্রিক বিকাশ ও উত্থান বিশ্বের মানচিত্রে এক বিশেষ আসন অধিকার করেছে। শ্রীকৃষ্ণ প্রবর্তিত গীতার মহান উজ্জ্বল ভাবধারা আবেদন ও নির্যাস বিবর্তিত হয়ে সত্যদ্রষ্টা কবি ও গীতিকার রবীন্দ্রনাথের মহান গীতাঞ্জলিতে সুচারুরূপে প্রতিধ্বনিত হয়েছে। বিশ্ব সভ্যতার ইতিহাসে এক বিশেষ যুগসন্ধিক্ষণে নোবেল প্রাপ্তির মাধ্যমে ভারতীয় সভ্যতার সার কথা বিশ্ববাসীর দৃষ্টি গোচরে এনেছে। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর মানুষ গীতাঞ্জলিতে খুঁজে পেয়েছে ছিল বিশ্ব শান্তির বার্তা। বিশ্ববাসী রবীন্দ্রনাথকে বরণ করেছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত রূপে। ভারতীয় সভ্যতার মহান শাশ্বত বাণী সঙ্গীতের মাধ্যমে বিশ্ববাসীকে শোনানোর জন্য শ্রীকৃষ্ণ গীতা প্রণয়ন করেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে ভারতীয় ঐতিহ্যের সেই সুমহান সুর বিশ্ববাসীকে শোনানোর জন্য গীতাঞ্জলি অমর সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করেছেন। শুধু গীতাঞ্জলি নয়, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, সমগ্র বাংলা সঙ্গীত জগতের মধ্যে নিহিত রয়েছে আদর্শ মানুষ, সমাজ ও সভ্যতা রচনার নির্দেশনা ও যাবতীয় উপকরণ। সমাজ, সভ্যতা ও সংস্কৃতি চলমান সত্তা, জীবন ও জগৎ চলমান সত্তা, এর চালিকা শক্তি সঙ্গীত। এগিয়ে চলায় জীবনের ধর্ম, জগতের ধর্ম। বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু পরমাণু প্রতিটি সত্তায় পূর্ণতা প্রাপ্তির পথে এগিয়ে চলেছে। অসৎ মাঝৎকময়, সসীম থেকে অসীম, অনন্তের দিকে আমাদের অভিযান। মহর্ষি দেবেন্দ্রনাথ ও সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ বেদ উপনিষদের এই জীবন আদর্শের স্বপ্নই শান্তিনিকেতন আশ্রমে প্রথিত করে গেছেন। আধুনিক ভারতবর্ষের অগ্রদূত রাজা রামমোহন রায় তার প্রবর্তিত ব্রাহ্ম ধর্মে এই মহান জীবন আদর্শের বীজই বপন করে গেছেন। তাঁর রচিত ব্রহ্মসঙ্গীত
বাংলা সঙ্গীত জগতের অমূল্য সম্পদ। নিরবচ্ছিন্নভাবে ব্রাহ্ম সঙ্গীত চর্চা শান্তিনিকেতনে অদ্যাবধি অব্যাহত। ভারতের নবজাগরণকে ব্রাহ্ম সঙ্গীত সমৃদ্ধ ও বেগবান করেছে। এক্ষেত্রেও শান্তিনিকেতনের অবদান অনস্বীকার্য। ভারতাত্মার এই মহান বাণী প্রভাত সঙ্গীতের নেতৃত্বে বাংলা সঙ্গীতের সুরমূর্ছনায় বিশ্বের মানুষকে শোনানোর জন্য একটি ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছে। শান্তিনিকেতন থেকে সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন। সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ প্রবাসী পত্রিকায় বলেছিলেন, বীজের মধ্যে যদি প্রাণ থাকে তাহলে ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে আপনি বেড়ে উঠবে। সাধনার মধ্যে যদি সত্য থাকে তাহলে উপকরণের অভাবে ক্ষতি হবে না। প্রবাসী শ্রাবণ সংখ্যা শান্তিনিকেতন 1326। নমস্কার। Session of this seminar where our delegates will be presenting their speeches. Thank you. সমবেত সবাইকে নমস্কার। আজকে 16 ফেব্রুয়ারি 2024 আমরা শান্তিনিকেতন নিকটস্থ ভারত সেবাশ্রমে প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার করতে এখানে এসেছি। আমাদের গবেষণা প্রকল্প দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম গীতা টু গীতাঞ্জলির আজকে দ্বিতীয় সেমিনার। এই সেমিনারকে রিসেন্টলি শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দান করেছেন ইউনেস্কো। তার স্মরণে আমরা আমাদের এই লেকচার সিরিজের নামকরণ করেছি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজ শান্তিনিকেতন। এই লেকচার সিরিজে যারা বক্তা যারা স্পিকার এসেছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। তাদের প্রতি ওয়েলকাম অ্যাড্রেস করছেন আমাদের মাননীয় শ্রী রবীন্দ্রনাথ সেন। তাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই, আপনাদেরকে স্বাগত করার জন্য। নমস্কার। সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন, বিশ্বের ঐতিহ্যময় উজ্জ্বল বিন্দু শান্তিনিকেতন, শান্তিনিকেতন দি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গত 17 সেপ্টেম্বর 2023 সৌদি আরবের রিয়াদ থেকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ও সম্মানিত। গত 17 সেপ্টেম্বর 2023 সৌদি আরবের রিয়াদ থেকে বিশ্ব সংস্থা ইউনেস্কো সঙ্গত কারণে এবং যথার্থ রূপেই আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত শান্তিনিকেতন ও বিশ্বভারতীকে বিশ্বের অন্যতম ঐতিহ্যময় উজ্জ্বল বিন্দু হিসেবে বিশ্বের দরবারে চিহ্নিত করেছেন। শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের দরবারে সসম্মানে আবার শ্রেষ্ঠত্বের আসনে ভূষিত হয়েছেন। এজন্য শান্তিনিকেতনবাসী হিসেবে আমরা বিশ্বভারতীর সাথে প্রত্যেকেই আনন্দিত, গর্বিত এবং আলোকিত। শান্তিনিকেতনের এই মহিমা ও গরিমা দায়িত্বের সাথে বজায় ও অক্ষুণ্ণ রাখা বিশ্বভারতীর সাথে আমাদের প্রত্যেকেরই কর্তব্য ও দায়িত্ব। বিশ্বভারতীর ও শান্তিনিকেতনের এই উজ্জ্বলতম ঐতিহাসিক মুহূর্তকে আরও উজ্জ্বলতরভাবে চিহ্নিত করে রাখার জন্য জাতি ধর্ম নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই শিল্পকলা, শিক্ষা, সঙ্গীত ও সংস্কৃতির চর্চার ক্ষেত্রে শান্তিনিকেতনকে বিভিন্ন দিক থেকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য আমাদের দৃঢ় অঙ্গীকারবদ্ধ ও ব্রতী হতে হবে। বিশ্বের মানচিত্রে সামগ্রিকভাবে পল্লী উন্নয়নের ক্ষেত্রে গুরুদেব আন্তরিকতার সাথে শ্রীনিকেতনকে যে বিশাল ভাবনা নিয়ে গড়ে তুলেছেন তার অবদান অপরিসীম। আগামী দিনে শ্রীনিকেতনের ও
বিশ্বের অদ্বিতীয় ঐতিহ্যময় ক্ষেত্র হিসেবে বিবেচিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এজন্য শ্রীনিকেতনের সমৃদ্ধির জন্য আমাদের আরও গভীরভাবে চিন্তা ভাবনা করা দরকার ও বাস্তব কর্মসূচি গ্রহণ করা বাঞ্ছনীয়। এছাড়া মানব মনীষার চিন্তার জগতে রবীন্দ্রনাথ যে ভাব সম্পদের সৃষ্টি করেছেন তা সামগ্রিকভাবে কল্যাণকর, কালজয়ী ও চিরকালীন। আর এই অমূল্য ভাব সম্পদের মূল্যায়নের এখনও অনেক কিছুই অবশিষ্ট রয়েছে। মানব সভ্যতার কল্যাণের জন্য তার বিশ্ব মানবতাবাদী ভাবনা চিন্তার কথা আরও গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন। আধুনিক বিশ্বে সঙ্গীতের ক্ষেত্রে মানব সভ্যতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাব সম্পদ গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি সম্পর্কে মূল্যায়নের অনেক অবকাশ রয়েছে। এজন্য শান্তিনিকেতনবাসী হিসেবে শান্তিনিকেতনের সংস্কৃতি চর্চার জগতে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যময় ক্ষেত্র হিসেবে ঘোষণার ঐতিহাসিক মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য শান্তিনিকেতনে নবাগত সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যকে কেন্দ্র করে একটি উন্মুক্ত গবেষণামূলক প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত 24শে সেপ্টেম্বর 2023 শান্তিনিকেতনে অবস্থিত ভারত ভারতী হলে মহান গীতিকার ও সুরস্রষ্টা কবি জয়দেবের কালজয়ী সৃষ্টি গীত গোবিন্দম দিবস উদযাপনের মাধ্যমে আমরা এই উন্মুক্ত গবেষণা প্রকল্পের কথা ঘোষণা করেছেন গীত গোবিন্দম দিবস উদযাপনের আমন্ত্রিত প্রধান অতিথি বক্তা মাননীয় শ্রী দেবকুমার দত্ত। গীতাঞ্জলি কাব্য হলেও প্রধানত সঙ্গীত। এই গীতাঞ্জলি 1913 সালে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বাংলা ভারতবর্ষ তথা সমগ্র এশিয়াকে সর্বপ্রথম আলোকিত করেছিল। বিশ্বপিতার চরণে যে সঙ্গীতগুলি সংকলন করে তিনি উৎসর্গ করেছিলেন সেই সংকলনই হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলির নোবেল প্রাপ্তির মাধ্যমে বস্তুত বাংলা সঙ্গীত জগতই বিশ্বসভায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কবি নিজেও তার কাব্য ও সাহিত্য সৃষ্টির মূল্যায়নে বলেছেন, তার জীবনের সেরা ফসল শেষ পারানির কড়ি হচ্ছে তার রচিত কালজয়ী সঙ্গীত। আমরা পরম শ্রদ্ধেয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের এই গীতাঞ্জলিকে কেন্দ্র করে একটি ঐতিহাসিক গবেষণাধর্মী বিষয় সম্পর্কে আলোচনা, চর্চা ও গবেষণা করার উদ্যোগ গ্রহণ করেছি। যে নির্বাচিত বিষয়টি নিয়ে উন্মুক্ত গবেষণা প্রকল্প গ্রহণ করেছি তা হচ্ছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অভিযান গীতা থেকে গীতাঞ্জলি, দি জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দি গীতা টু গীতাঞ্জলি। গীতাঞ্জলি সারা বিশ্বের সঙ্গীত জগতে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সঙ্গীত গ্রন্থ। সমগ্র মানব সভ্যতার জন্য প্রাচ্য সভ্যতার পক্ষ থেকে আধুনিক বিশ্বে 20 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উপহার গীতাঞ্জলি। নোবেল প্রাপ্তির পর গীতাঞ্জলি পৃথিবীর প্রায় সব ভাষাতেই অনুদিত হয়েছে। 20 শতাব্দীর প্রথমার্ধে বিশ্বের শান্তিকামী মানুষ পরপর 2টি বিশ্বযুদ্ধে আক্রান্ত ও বিধ্বস্ত হয়। এহেন ভয়াল, অগ্নিগর্ভ ও মর্মান্তিক পরিস্থিতিতে পৃথিবীর শান্তিকামী মানুষ শান্তির সন্ধান করেছিলেন। বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতেই বিশ্বের মানুষ শান্তির সেই বার্তা খুঁজে পেয়েছিলেন। ঠিক তেমনি এই পৃথিবীতেই 3000 বছর আগে মহাভারতের ভারত যুদ্ধে বিধ্বস্ত পৃথিবীর মানুষকে সঙ্গীতের মাধ্যমে শান্তির বাণী শুনিয়েছিলেন ভারতীয় সমাজ সভ্যতার প্রাণপুরুষ শ্রীকৃষ্ণ। তার রচিত ও সুরারোপিত কালজয়ী রচনা গীতা এখনও ভারতীয় সমাজ সভ্যতাকে শাসন করছে। এজন্য শ্রীকৃষ্ণের সামগ্রিক কৃতিত্বের নিরিখে মূল্যায়নে বলা যায় যে তার রচিত গীতাই ছিল তার শেষ পারানির কড়ি। গীতা ও গীতাঞ্জলি দুটি রচনাই বিধ্বংসী যুদ্ধের আবহে মানব কল্যাণের জন্যই রচিত, গীত ও পরিবেশিত। তাই পৃথিবীর সঙ্গীতের ইতিহাসে গীতা ও গীতাঞ্জলি সর্বকালীন সর্বশ্রেষ্ঠ সঙ্গীত গ্রন্থ হিসেবে স্বীকৃত, পূজিত ও সমাদৃত।
গীতা রচনার প্রেক্ষাপটে দেখা যায় সারা ভারতবর্ষকে নিয়ে একটি মহান ভারতবর্ষ রচনার পরিকল্পনা করেছিলেন শ্রীকৃষ্ণ। তার সময়ে ভারতবর্ষ ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বহুধা বিভক্ত, পরস্পরের বিরুদ্ধে সতত যুযুধান। তৎকালীন ভারতীয় রাজন্যবর্গের মধ্যে তিনি এক মহাভারত রচনার এক মহান ভাবনা ও ধারণা প্রচার করেছিলেন। তিনি এখনও সমগ্র ভারতবর্ষের সমাজ, সভ্যতা, সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে রয়েছেন। তাকে আবর্তিত করেই বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, শাস্ত্র, সাহিত্য, বিজ্ঞান, কলা, শিল্প প্রভৃতি বহুধা পল্লবিত জ্ঞান রাজ্য গড়ে উঠেছে। জীবন ও জগৎ সম্পর্কে তার সমগ্র বক্তব্য গীতায় প্রকাশ করেছেন। গীতা কাব্য হলেও প্রধানত সঙ্গীত। তিনি তার বক্তব্য সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছেন। তার রচিত ও সুরারোপিত গীতা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের উজ্জ্বলতম উদাহরণ। তার বংশীধ্বনির লহরী উচ্চাঙ্গ সঙ্গীতের সীমানা ছাড়িয়ে কালাতীত, পাত্রাতীত ও ভাবাতীত সত্তায় উৎকর্ষের চরম বিন্দুতে আরোহণ করেছে। তার এই কালজয়ী সঙ্গীত ভারতীয় মনীষাকে, ভাবাবেগকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, পুষ্ট করেছে ও পূর্ণতা দান করেছে। তাকে কেন্দ্র করে ধ্রুপদী সঙ্গীতের চর্চার বিকাশ, উৎকর্ষ ও বিস্তার ঘটেছে, যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। তার সঙ্গীতের উৎস থেকেই সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছে তানসেন, মীরা, জয়দেব, চণ্ডীদাস, লালন ফকির ও অন্যান্য সুরকার ও গীতিকারবৃন্দের কালজয়ী ভারতীয় সঙ্গীতের সুবিশাল সাম্রাজ্য। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের এই স্রোতধারায় আত্মপ্রকাশ করেছে চরম উৎকর্ষতম রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও প্রভাত সঙ্গীত সহ অন্যান্য গীতিকার ও সুরকারের সঙ্গীত। বর্তমান বিশ্ব সঙ্গীত জগতে বাংলা সঙ্গীত মহীয়ান হয়ে উঠেছে। বাংলা সঙ্গীত জগতের সূচনায়, বিকাশে, উত্থানে ও উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব সর্বাঙ্গীনভাবে ছড়িয়ে রয়েছে। ভারতীয় উচ্চাঙ্গ কিংবা ধ্রুপদী সঙ্গীতের উৎসভূমি গাঙ্গীয় সভ্যতার পার্বত্য স্তরে উত্তরপ্রদেশে, অধুনা উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল ও কুমায়ুন পর্বতমালায়। ইতিহাসবিদ প্রভাত রঞ্জন সরকার সুর সপ্তক, নৃত্য, বাদ্য, চিকিৎসাশাস্ত্র প্রভৃতির প্রবর্তক হিসেবে মহাতান্ত্রিক নটরাজ সদাশিবকে চিহ্নিত করেছেন, যার আবির্ভাব ক্ষেত্র ছিল গাড়োয়াল ও কুমায়ুন পর্বতমালা, যেখানে ৭,০০০ বছর আগে গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তর বিরাজ করেছিল। তিনি ছিলেন ভারতীয় তান্ত্রিক সভ্যতার অগ্রদূত ও পুরোধা। তার সমকালীন সময়ে আর্যরা ভারতবর্ষে তাদের বৈদিক সভ্যতা নিয়ে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিল। ফলে ভারতবর্ষে তান্ত্রিক সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বাত্মক পরিস্থিতির মাধ্যমেই নটরাজ সদাশিবের আবির্ভাব ঘটেছিল। সদাশিব উভয় সভ্যতার মধ্যে সমন্বয় সাধন করে একটি অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্ব ও কর্তব্য পালন করেন। তাঁরই নির্দেশনায় অনগ্রসর সমগ্র মানব সমাজ সভ্যতার পথে অগ্রসর হয়। পশু জীবন থেকে মানুষের উত্তরণ ঘটে। মানুষকে তিনি আদর্শ মানব জীবনের সন্ধান দেন। এর জন্য তিনিই সর্বপ্রথম মানুষের সমাজে বিবাহ প্রচলন করেন। একে একে চিকিৎসাশাস্ত্র, স্বরবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান ও সঙ্গীতবিদ্যার প্রবর্তন করে মানুষের সামগ্রিক কল্যাণের পথ নির্দেশনা দেন। সুরসপ্তকের প্রবর্তন করে তিনি সঙ্গীতবিদ্যা চর্চার ভিত্তি প্রথিত করেন। তাঁর প্রবর্তিত সুরসপ্তক বা সঙ্গীত চর্চাই ধ্রুপদী সঙ্গীতে উৎকর্ষ লাভ করে। এই ঐতিহাসিক কারণে উত্তরপ্রদেশ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সূতিকাগৃহে রূপান্তরিত হয়। তাঁর বিচরণ ক্ষেত্র ছিল গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তর। কার্যকাল আনুমানিক ৭,০০০ বছর আগে।
সঙ্গীত সাধনার মাধ্যমে তিনি মানব মনীষার বিকাশে ও মননে এক সূক্ষ্মতর লোকের সন্ধান দিয়েছিলেন, যা মানুষকে নন্দন বিজ্ঞান চর্চার পথে পরিচালিত করে, মানুষকে স্থূল থেকে সূক্ষ্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তিনি প্রোৎসাহিত করেন। আর্যরা ছন্দ ও কাব্যের মধ্যে পরিচিত ছিলেন, তখনও তারা সঙ্গীতের সাথে পরিচিত ছিলেন না। ভারতবর্ষে আসার পর তারা শিব প্রবর্তিত সুরসপ্তকের সন্ধান পেয়েছিলেন। পরবর্তীকালে তারা বেদ ও উপনিষদের শ্লোকগুলিতে সুরারোপ করে সামবেদ সৃষ্টি করেন। নটরাজ সদাশিব প্রবর্তিত ও প্রদর্শিত সুরসপ্তকের পথে ধরেই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের বিবর্তন ও বিকাশ। গাঙ্গেয় সভ্যতাকে অবলম্বন করেই অগ্রসর হতে থাকে। গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে গীতিকার ও সুরস্রষ্টা শ্রীকৃষ্ণের গীতা প্রণয়ন ও বংশীধ্বনির মাধ্যমে সেই ধ্রুপদী সঙ্গীত উৎকর্ষের চরমতম শীর্ষে আরোহণ করে। গীতা সংস্কৃত ভাষায় রচিত। কোনো ভাষা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বেঁচে থাকে। ভাষার বিবর্তনের পথে সংস্কৃত ভাষা থেকে বহু ভাষার উৎপত্তি ঘটেছে। এর মধ্যে অন্যতম বাংলা ভাষা। এই বাংলা ভাষাতেই গীতাঞ্জলির আত্মপ্রকাশ। এখন বিচার্য, গীতা যে ভাব সম্পদে সমৃদ্ধ, গীতাঞ্জলির কতখানি জায়গা জুড়ে সেই ভাব সম্পদ সঞ্জীবিত। শ্রীকৃষ্ণ মহাভারত রচনার আহ্বান করেছিলেন। রবীন্দ্রনাথ বিশ্বভ্রাতৃত্ববোধের আহ্বান করে মহাবিশ্ব রচনার কথা বলেছেন। আজ সমগ্র পৃথিবীর মানুষ সেই মহাবিশ্ব রচনার স্বপ্ন দেখতে শুরু করেছেন। মানুষের এই স্বপ্নকে সার্থক করে তোলার জন্য গীতা ও গীতাঞ্জলি কীভাবে পথ নির্দেশনা দিতে পারে তা অনুধাবন করার জন্যই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অভিযানে গীতা ও গীতাঞ্জলির ঐতিহাসিক অবদান অনুসন্ধান করা প্রয়োজন। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে যে গবেষণামূলক চর্চা কেন্দ্র আমরা করে চলেছি, ঠিক সে সময়ে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যময় স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করার পর আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং এই ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমরা প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে দি ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজের আয়োজন করেছি। এই ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজে যে সমস্ত গবেষক এসেছেন, তাদের বক্তব্য উপস্থাপন করছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। সমবেত সবাইকে নমস্কার। আমরা আমাদের ফার্স্ট সেশন of international seminar on the journey of Indian classical music from Gita to Gitanjali. তো এই ফার্স্ট সেশনের যারা স্পিকার তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন আজকের এই সেমিনারের চেয়ারপারসন শ্রী সাক্ষী গোপাল দেব। তাকে অনুরোধ করছি আমাদের আজকের বক্তা ডক্টর সুমিত্রা খাঁকে আমাদের চেয়ারপারসন সাক্ষী গোপাল দেব মহাশয় বরণ করে নিচ্ছেন। সাক্ষী গোপাল দেব ডক্টর সুমিত্রা খাঁ মহাশয়াকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের এই আন্তর্জাতিক সেমিনারে। সাধু 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 সাধু। মাননীয় চেয়ারপারসন সাক্ষী গোপাল দেব ডক্টর সুস্মিতা রায়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। সাধু 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 সাধু। নমস্কার। বেশ, তো এবার আমরা
প্রথমে কালীচরণ রায় এবং রবীন্দ্রনাথ সেন তাদেরকে একটি প্রভাত সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করি। চন্দন তরুয়া গুরু ছিল চন্দন তরুয়া গুরু তোমারে তুষিতে হে জগৎ গুরু ছিল চন্দন তরুয়া গুরু তোমারে তুষিতে হে জগৎ গুরু আনন্দে মন উপচিয়া ছিল আনন্দে মন উপচিয়া ছিল চন্দন গুরু দূরে ফেলে কত জনমের পুণ্য ফলে এসেছিলে তুমি আমার জীবনে কত জনমের পুণ্য ফলে আগে জানাওনি ঘর সাজাইনি তবু কৃপা করে বসেছিলে কত জনমের পুণ্য ফলে
এসেছিলে তুমি আমার জীবনে, এসেছিলে তুমি আমার জীবনে, এসেছিলে তুমি আমার জীবনে। কত জনমে পুণ্য ফলে। আজকের এই প্রথম সেশনের প্রথম অধিবেশনের প্রথম বক্তা ডক্টর সুমিত্রা খান, তিনি যে বিষয়টি নিয়ে বলবেন সেটা প্রভাত রঞ্জন সরকারের নাটক চিন্তা বা নাটক ভাবনা, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রামা অ্যাকর্ডিং টু শ্রী প্রভাত রঞ্জন সরকার। তাকে আমি অনুরোধ করছি তার বিষয় উপস্থাপন করার জন্য। আমাদের আজকের এই সেমিনারের থিম হচ্ছে ড্রামা বা নাটক। আমরা এর জন্যই নাটকের জগতের বক্তাদেরকে নির্বাচন করেছি। সুমিত্রা খাঁ শান্তিনিকেতন ট্রেনে তিনি পরিবেশবিদ, বিখ্যাত পরিবেশবিদ। তার পরিবেশ ভাবনার বিষয় গ্রন্থ পশ্চিমবঙ্গের কয়েকটি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়ছে। অনেকগুলো বোর্ডের সিলেবাসে তার পরিবেশ ভাবনার বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। কলেজ পাড়ায় পরিবেশের বেস্ট সেলার যার, তিনি সুমিত্রা খান। তো পরিবেশ বিদ্যার জগতে এটা হচ্ছে তার একটা বিশাল পরিচিতি। এর বাইরে সঙ্গীত ভবনের সাথে একটা গভীর যোগাযোগ। তিনি সঙ্গীত ভবন থেকে গানে, সঙ্গীতে এবং ড্রামায় পড়াশোনা করেছেন, অভিনয় করেছেন। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, যে নৃত্যনাট্যের দল তার সময়ে সারা ভারতবর্ষ জুড়ে পরিক্রমা করেছিল, সেই দলে তিনি অন্যতম একজন শিল্পী ছিলেন। তো কবি সাহিত্যিক হিসাবে তার আলাদা একটা পরিচিতি রয়েছে। তিনি কবি, কবিতা লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু ক্ষুদ্র পত্রিকায় তার লেখা পাওয়ার জন্য সম্পাদকেরা হন্যে হয়ে তার সাথে যোগাযোগ করেন যে আমাদের পত্রিকা একটা লেখা দিন। তো তিনি সঙ্গীত প্রশিক্ষিকা। তার বাড়িতে যারা সঙ্গীত চর্চা করেন, অনেক শিক্ষার্থী এখনও তার বাড়িতে এসে তার কাছে সঙ্গীত শিক্ষা নেন। তো এইরকম মাল্টি ডাইমেনশনাল চরিত্রের মানুষ সুমিত্রা খাঁ। আমাদের প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের তিনি অন্যতম উদ্যোক্তা। তো প্রভাত রঞ্জন সরকারের আজকে নাটক ভাবনা নিয়ে তিনি বলবেন। এর আগে প্রভাত রঞ্জন রবীন্দ্রনাথ অরবিন্দের পরিবেশ ভাবনা নিয়ে তিনি আমাদের এক আলোচনা সভায় বক্তব্য রেখেছেন। তো এখন
প্রভাত রঞ্জনের বিভিন্ন অবদান সম্পর্কে তিনি অবগত হচ্ছেন। তো আমরা তাকে আমাদের এই আন্তর্জাতিক সেমিনারে বিশেষ বক্তা হিসেবে পেয়েছি, এর জন্য আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত। তাকে আমি অনুরোধ করছি তার বক্তব্য পরিবেশন করার জন্য। নমস্কার। নমস্কার। আজ কেশবদা আমাকে নিয়ে অনেক কিছু বললেন, জানি না আমি কতটা কি পারবো, তবু ঠাকুরের উদ্দেশ্যে তার ভাবনাকে আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। আমার বক্তব্য শ্রী প্রভাত রঞ্জন সরকারের নাট্যভাবনা। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী প্রভাত রঞ্জন সরকারের জ্ঞান ভাণ্ডারে অনেক মণিমুক্ত ছড়িয়ে আছে। তার জ্ঞান ভাণ্ডারে ছড়ানো মণিমুক্ত থেকে সামান্য একটু নাট্যভাবনার কথা ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাত্র। তিনি বলেছেন, সাহিত্যগত বিচারে নাটক জিনিসটাকে আমরা মোটামুটি দুই শ্রেণীতে ফেলতে পারি। প্রথম মঞ্চ সার্থক নাটক, প্লে রাইট, আর দ্বিতীয়টি হচ্ছে রসসমৃদ্ধ নাটক, যা বুঝতে গেলে একটু বিশেষ রসজ্ঞানের দরকার পড়ে। ইংরেজি সাহিত্যে যাকে বলা হয় ড্রামা। প্রথমোক্তটি অর্থাৎ প্লে রাইট বা নাট্য জিনিসটি যুগ সাহিত্যেরই অঙ্গবিশেষ, তাই তার রচয়িতার পক্ষে যুগের সমস্যা সম্বন্ধে ভালো রকম অবহিত থাকা দরকার। আর এই যুগের সমস্যাকেই সে নাচ গান, হই হল্লা, হাসি তামাশা, ব্যথা বেদনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলে। সেখানেই তা মঞ্চ সার্থক হয়ে ওঠে। চরিত্র সৃষ্টিতেও ভাবের সংঘাত প্রতিঘাতে ছোট বড় যদি ত্রুটিও থেকে যায়, এই শ্রেণীর নাটকের জনপ্রিয়তার বিশেষ কোনো বাধা আসে না। হালকা মনের দর্শক খানিকক্ষণের জন্য হেসে কেঁদে, নাচ দেখে আর গান শুনে খুশি মনে বাড়ি চলে যায়। নাটকের ভাব বা ভাষার সমালোচনা করবার ইচ্ছাও তার মনে জাগে না। রচনাকারকেই তাই সাধারণ মানুষের চাহিদার পানে চেয়ে কলম ধরতে হয়। সাহিত্যিক বা শিল্পী হিসেবে তার যদি কোনো দোষ ত্রুটিও থাকে, তবে সেগুলো তিনি অনায়াসে সস্তা আমোদ প্রমোদের স্রোতে ভাসিয়ে দিতে পারেন। অর্থাৎ কিনা সাধারণ দর্শকের জন্যে তিনি যা লিখেছেন তা সাধারণকে খানিকটা খুশি পরিবেশন করে নিজের অস্তিত্ব সার্থক করে। বর্তমান ভারতের বিশেষ করে মুম্বাই মার্কা অধিকাংশ ছবিরই আকৃতি প্রকৃতি এই শ্রেণীর নাট্যাশ্রয়। এতে লোকে তলিয়ে ভাববার বা বোঝবার কোনো কিছু নেই। বাস্তব অবাস্তবের প্রশ্ন বড় একটা নেই। এমনকি যুগ সমস্যার ছাপ থাকলেও তো ভালোই, না থাকলেও বিশেষ কোনো ক্ষতি নেই। নাট্য বা প্লে রাইট বলতে যা বোঝায় তা সর্বাঙ্গ সার্থক হয় যদি তাতে সস্তা হই হুল্লোড় সঙ্গে যুগের আলেখ্যও ফুটিয়ে ওঠে। কিন্তু তা করতে গেলে, অর্থাৎ যুগকে নাটকে অঙ্গীভূত করতে গেলে নাট্যকারের যুগ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকা চাই। যার তা আছে সেই নাট্যকার। তার প্লে রাইটেই জনসাধারণের চাহিদার সঙ্গে লেখকের মুনশিয়ানার অপূর্ব সমন্বয়। তিনি তার নাট্যভাবনার কথা নানান লেখকের কর্মকাণ্ডের সাথে তুলনা করে উদাহরণস্বরূপ উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, রবীন্দ্রনাথের অধিকাংশ রচনাই কিন্তু প্লে রাইট বা নাট্য পর্যায়ভুক্ত নয়। তিনি ছিলেন সত্যিকারের কবি, তাই তার তৈরি নাটক যুগের দাবিকে উপেক্ষা না করেও যুগের পরিধির বাইরেই থাকতে চেয়েছে। আর এই জন্যেই তার নাটক মঞ্চে জনপ্রিয় হতে পারেনি, যেখানে অধিকাংশ দর্শকই সাহিত্য রস বোঝবার জন্য যায় না, যায় কেবল খানিকটা
আমোদ প্রমোদ করতে। কিন্তু শিল্পরসিক বা কলারসিকের কাছে তা অকুণ্ঠ সমাদর পেয়েছে। দর্শক হিসেবে রঙ্গালয়ে উপস্থিত হয়ে যিনি তার নাটকের রস ঠিকভাবে আস্বাদন করতে সক্ষম হননি, তিনিও পাঠক হিসেবে তার নাটক পড়ে অদ্ভুত রকমের আনন্দ পেয়ে থাকেন। এই শ্রেণীর নাটককে, যাকে ইংরাজিতে ড্রামা বলে, তার সংস্কৃত নাম দেওয়া যেতে পারে নাট্যায়ন। অর্থাৎ নাট্য বা প্লেরাইটগুলো এর থেকেই তাদের প্রাণরস সংগ্রহ করে। লক্ষ্য করবার বিষয় এই যে সকল ড্রামা কতকটা প্লেরাইটের ধাঁচে লেখা, সেগুলো সাধারণ প্লেরাইটের চাইতে বেশি জনপ্রিয় অর্জন করে। আর এ থেকে এটাও বেশ বোঝা যায় যে সাধারণ মানুষ হই হল্লা প্রিয় হলেও তাদের মধ্যে একটা প্রসুপ্ত রসবোধ আছে, যা নাচ, গান ও সাধারণ মানুষের ব্যথা বেদনা ও হাসি আনন্দের মাধ্যমেই ঠিকভাবে তাদের মধ্যে ফুটে ওঠে। অবশ্য যে কোনো দেশেই শিক্ষিত তথা সাহিত্যরসিকের সংখ্যা বাড়বার সঙ্গে সঙ্গে ড্রামা জিনিসটাও মঞ্চে সার্থক হয়ে উঠতে থাকে। শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করলে পূর্বে রঙ্গালয়ের মালিককে বেশ বড় রকমের ঘা খেতে হতো, কিন্তু সাহিত্যরসিকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শেক্সপিয়ারের নাটকের জনপ্রিয়তা প্লেরাইটের জনপ্রিয়তাকেও ছাপিয়ে উঠেছে। তার বক্তব্য থেকে এটাই স্পষ্টভাবে বোঝা যায় যে নাটকের জনপ্রিয়তা সাহিত্যরসিকদের উপরই নির্ভর করে। তিনি এ বিষয়ে আরও উদাহরণ তুলে ধরেছেন। মহাকবি গিরিশচন্দ্রের অধিকাংশ রচনাই প্লেরাইট পর্যাভুক্ত। এর কারণ তিনি ছিলেন পেশাদারী রঙ্গমঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট। ড্রামা অভিনয় করলে যে তৎকালীন সমাজে তা বিশেষ সমাদর পাবে না, আর ব্যবসার দিক দিয়ে তাকে যে তাতে ঘা খেতে হবে, একথা বিলক্ষণভাবে বুঝেই তিনি প্লেরাইট রচনায় হাত লাগিয়েছিলেন। তিনি নিজে ছিলেন একজন নামকরা অভিনেতা, তাই তার প্রায় প্রতিটি রচনার প্রতিটি চরিত্রকেই মঞ্চের দর্শকেরা লুফে নিয়েছিল। তবুও একথা ভুললে চলবে না যে জীবিকার খাতিরে প্লেরাইট লিখলেও তার ভেতরে ছিল একটা শিল্পরসিক কবি মন। তাই তার বেশিরভাগ প্লেরাইটে ড্রামার স্পর্শ লেগেছে, অতি ইন্দ্রিয়তার সুর বেজে উঠেছে। গিরিশচন্দ্রের রচনাকে বিচার করতে গেলে বলতে হয় ড্রামা ও প্লেরাইটের একটা মধ্যবর্তী পন্থাই তিনি বেছে নিয়েছিলেন। তিনি আরও বলেন, যারা বলেন মহাকবি গিরিশচন্দ্র গত হবার পর থেকে আর কোনো ভালো নাটক পাচ্ছি না, আমি তাদের সাথে 16 আনা একমত হতে পারলাম না। তবে তাদের অনুযোগ একেবারে অস্বীকার করতেও পারছি না। তাদের ভাষায় একটু শুধরে নিয়ে বলবো যে গিরিশচন্দ্রের পর অনেক ভালো ভালো নাট্যকারও পেয়েছি, নটও পেয়েছি, কিন্তু গিরিশ প্রতিভায় যেমন একাধারে একজন শক্তিশালী নট ও নাট্যকারকে পেয়েছিলাম, তেমনটি আর পাচ্ছি না। তিনি বলেন, আধুনিক সমালোচকদের মধ্যে একটা ব্যাপারে খুব বড় রকমের মতভেদ দেখি। সেটা হলো নাটকের নাচ গানের প্রয়োজন কতখানি তাই নিয়ে। অভিনয়, আবহ সঙ্গীত, পরিবেশ সৃষ্টির কাজে যে ভালো রকমের সাহায্য করে, এতে কোনো সন্দেহ নেই এবং সন্দেহ থাকতে পারে না। কিন্তু গান জিনিসটা যে নাটকে থাকতেই হবে এমন কোনো বাধা ধরা নিয়ম আমি মানতে রাজি নই। জনসাধারণের কাছ থেকে সস্তা হাততালি পাওয়ার উদ্দেশ্য যেসব লেখা হয়ে থাকে তাতে নাচ গানের অযথা বাহুল্য থাকুক, অথবা একেবারেই অস্বাভাবিকভাবে প্রতিটি ঘটনা জানবার জন্য নায়ক নায়িকাদের মুখে গান দেয়া হোক, কিন্তু ড্রামা রচনার বেলায় এ সম্বন্ধে খুব বেশি সতর্কতার প্রয়োজন। বস্তুত গীতিনাট্য ব্যতিরেকে অন্যান্য সমস্ত নাটকেই গান ব্যবহার করার আগে বেশ একটা সংযম ও সুবিবেচনার দরকার। গীতাভিনয়ে বিবেকের গান বরং বরদাস্ত করা যায়, কারণ বিবেক নাটকের কোনো স্বীকৃত চরিত্র নয়, কিন্তু নাটকের
নায়ক নায়িকার মুখে কাহিনীর কোনো আনুষঙ্গিক গান একেবারে বেমানান। গান তা সে যতই ভাব সমৃদ্ধ হোক না কেন, নাটকের গতিধারার কোনো ভবিষ্যৎ সম্বন্ধ জানবার কাজে তাকে প্রয়োগ করা মোটেই বাঞ্ছনীয় নয়। দৈনন্দিন জীবনে মানুষ গানও গায়, নাচেও, আর এই নাচ বা গান তার সুখ দুঃখ আশা নিরাশাকেই রূপায়িত করে থাকে। কিন্তু এই নাচ বা গান মানুষ গেয়ে থাকে বিশেষ বিশেষ অবস্থায়। তিনি উপলব্ধি করেন দৈনন্দিন জীবনের আলেখ্য হিসেবে নাট্যকে নাচ গান দেওয়া যেতে পারে, কিন্তু দেখতে হবে তা যেন রসজ্ঞ পাঠক বা দর্শকের কাছে অস্বাভাবিক না হয়ে দাঁড়ায়। মনের সূক্ষ্মতর অংশগুলিকে নিয়েই ড্রামার কারবার, তাই ড্রামার গান অবশ্যই ভাব সমৃদ্ধ হওয়া প্রয়োজন। বিশুদ্ধ রাগ সঙ্গীতের ধারা অবিকৃত রাখবার খাতিরে ভাবগত দীনতাকে ড্রামার গানে প্রশ্রয় দেওয়া যায় না। প্লেরাইটের গান জনচিত্তকে আকর্ষণ করবার উদ্দেশ্য নিয়েই রচিত হয়, তাই সে সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। তবে দেখতে হবে তাতে যেন অকল্যাণের বীজ নিহিত না থাকে। তিনি লক্ষ্য করেন আজকের দিনে মানুষের সময় অল্প। নাটক পড়তে বা অভিনয় দেখতে মানুষ আর খুব বেশি সময় দিতে পারে না। তাই নাটক লেখক ও পরিচালকদের তাদের চাহিদা বুঝে যখন যেমন তখন তেমন নীতি নিতে হচ্ছে। তিনি এ উপলব্ধি করেন ছোট নাটকে গোটা জীবন দর্শনকে ফুটিয়ে তোলা অসম্ভব তো বটেই, কোনো তথ্য বা সমস্যাকে তিনি এ উপলব্ধি করেছেন সম্পূর্ণভাবে গুছিয়ে বলাও তাতে সম্ভব নয়। কোনো তথ্য বা সমস্যা বা মতবাদের সামান্য একটু ভগ্নাংশগুলির সমন্বয়, অর্থাৎ অনেকগুলো ছোট নাটককে পাশাপাশি জুড়ে নাট্যকার কোনো একটি তথ্য বা সমস্যা বা মতবাদকে ঠিকভাবে গুছিয়ে বলবার সুযোগ পেয়ে থাকেন। অনেকগুলি একাঙ্গিক মিলিতভাবে বহু অঙ্কময় সমাজ জীবনের দর্পণের কাজ করে যায়। নাটকের বিশেষ করে ক্রাইম ড্রামার সার্থকতা সাসপেন্স সৃষ্টির ওপর অনেকখানি নির্ভর করে। বিষয় যেখানে খুব বেশি জটিল নয়, সেখানে এই সাসপেন্স যদি নাটকের গোড়ার দিকে থাকে তাতে পাঠক বা দর্শকের বিশেষ কোনো অসুবিধা হয় না, রসগ্রহণ মোটামুটি বিচারে অব্যাহত থাকে। কিন্তু নাটকের কাঠামো যেখানে বিশেষ জটিল, সেখানে একেবারে প্রথমে সাসপেন্স সৃষ্টি না করে নাটকের কাঠামোটি সম্বন্ধে পাঠক বা দর্শকের মোটামুটি একটা আঁচ দিয়ে সাসপেন্স তৈরি করা বাঞ্ছনীয়। কারণ তাতে পাঠক বা দর্শকের পক্ষে সাসপেন্সের পরিধি ও প্রসার বুঝতে সুবিধা হবে। অন্যথায় সাসপেন্সটুকু যথাযথ বুঝতে না পারার সাসপেন্স ক্লিয়ারেন্সের ঔৎসুক্য ঠিকভাবে জমতে পারে না। এতে করে না জানার দরুন পরবর্তী ঘটনা জানবার আগ্রহের চাইতে কি জানি না সেইটা বুঝতেই সে তার মনোশক্তিকে বেশি পরিমাণে খরচ করতে থাকে, যার ফলে রসগ্রহণে বাধার সৃষ্টি হয়। তিনি আরও বলেন, আমার মতে নাটক সম্বন্ধে যা কিছু বলা হলো তা দৃশ্য বা শ্রাব্য দু ধরনের নাটক সম্বন্ধেই সমানভাবে খাটে। এ দুয়ের মধ্যে তফাৎ হলো এই যে, দৃশ্য নাটকের লেখক পরিবেশ সৃষ্টির কাজে মঞ্চশিল্পীর কাছের থেকে যে সাহায্য পেয়ে থাকে, শ্রব্য নাটকের লেখক তা পান না। তাকে বিভিন্ন চরিত্রের বক্তব্যের মাধ্যমে পরিবেশ সাজিয়ে নিতে হয়। নাটক সে অপেরা, বাস্কে, ড্রামা, প্লেরাইট, ছায়ানাট্য অথবা অন্য যা কিছুই হোক না কেন, নাটকের এই মূল ধর্ম অর্থাৎ কতকগুলি জীবন্ত চরিত্রের আত্মপ্রকাশ তাতে থাকতেই হবে। নমস্কার। Many thanks to Dr. Sumitra Khan for his valuable speech.